আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ২.১ থেকে আলোচনা শুরু করা হবে। ১ নম্বর অঙ্কে কি বলা হয়েছে আমরা এখন পড়ব। নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। তো এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি, অনুপাতের দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়। তো চলো আমরা এগুলো অনুপাতে প্রকাশ করি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। ক নম্বর সমাধান এখানে প্রথম রাশি হচ্ছে 25, দ্বিতীয় রাশি হচ্ছে 35। অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 25 অনুপাত 35। তো এখন জাস্ট একটু ভাগ করলে হবে, যদি ভাগ না যায় এরকম করেই রেখে দিতে হবে। 25 এবং 35 উভয়কেই 5 দিয়ে ভাগ করা যায়। তো 5 দিয়ে 35কে ভাগ করলে হবে 7, 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5। তাহলে আমরা লিখতে পারি 5 অনুপাত 7। তো এখানে তোমরা নোট দিতে পারো, নাও দিতে পারো, লিখেছি যে উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে। তো কাটাকাটিগুলো ডিরেক্ট না দেখানি ভালো, সাইটে কাটাকাটিগুলো করে নিয়ে মানগুলো এখানে বসাই দিবা। অতএব নির্ণয় অনুপাত 5 অনুপাত 7। এবার খ নম্বর দেখো, 7 সমস্ত 3 ভাগের 1 ভাগ, 9 সমস্ত 5 ভাগের 2 ভাগ আছে। তো মিশ্র ভগ্নাংশ দুইটাকে প্রথমে আমরা অপরকৃত করে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। প্রথম রাশি 7 সমস্ত 3 ভাগের 1 ভাগ। তো এটা মিশ্র থেকে অপরকৃত কিভাবে করব? প্রথমে গুণ করব, 3 7 21, তার সাথে এটা যোগ করে দেব, তো 22। তো 22/3। তো এই 3 কোনটা? এখানে যে প্রকৃত ভগ্নাংশ ছিল সেটার হচ্ছে হর। আর দ্বিতীয় রাশি 9 সমস্ত 5 ভাগের 2 ভাগ। তো 5 নং 45 আর 2 যোগ করো, কত হয়? 47, 47/5। এখন আমরা পেয়ে গেলাম 22/3, 47/5। অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি 22/3 অনুপাত 47/5। তো এখন অনুপাত মানে কি? ভগ্নাংশ। এটা কিন্তু আমরা জানি। তো 22/3 অনুপাতের বদলে আমরা কি দিলাম? এখানে ভাগ দিলাম, তারপর নিচে 47/5 দিলাম। তো এটা আমাদের কাটাকাটি করে ছোট করা উচিত। যদি ছোট না হয় তাহলে আমরা উপরে গুণ করে দেব, নিচে গুণ করে দেব। তো দেখো এই যে 22/3 এটা যা আছে সেটাই লিখতে হবে। তারপর এখানে একটা ভাগ আছে। এই ভাগের জন্য আমরা গুণ দিলাম। ভাগের জন্য গুণ দিলে নিচে যা থাকবে সেটা উল্টে যাবে। 47/5 ছিল, 5/47 হবে। তো দেখো আমরা এখান দিয়ে এখানে কাটাকাটি করার চেষ্টা করব। এখান দিয়ে এখানে, অথবা এখান দিয়ে এখানে, এখান দিয়ে এখানে। কাটাকাটি করা যাচ্ছে না। সো উপরে গুণ করো, নিচে গুণ করো। তো 5 আর 22 গুণ করলে হবে 110, 3 আর 47 গুণ করলে হবে 141। তো এখন 110/141 এটা আমরা কি লিখতে পারি? 110 অনুপাত 141। কারণ ভগ্নাংশ মানেই অনুপাত, অনুপাত মানেই ভগ্নাংশ। গ নম্বর, 1 বছর 2 মাস আর হচ্ছে 7 মাস, এটাকে অনুপাতে প্রকাশ করতে হবে। তো বছরকে আমরা মাসে কনভার্ট করে নেব। এখানে 1 বছর 2 মাস, প্রথম রাশি এটা। 1 বছর 2 মাস মানে হচ্ছে, 1 বছর মানে কি? 12 মাস, তার সাথে যোগ করব 2 মাস, হয়ে গেল কত? 14 মাস। আর দ্বিতীয় রাশি এটা হচ্ছে 7 মাস, অলরেডি দেওয়াই আছে। দ্বিতীয় রাশি সমান 7 মাস। অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান, প্রথম রাশি কত? 14, দ্বিতীয় রাশি 7। তো আমরা কাটাকাটি করতে পারি, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে 2 অনুপাত 1। এটাই তোমাদের উত্তর, নির্ণয় অনুপাত 2 অনুপাত 1। এবার ঘ নম্বর দেখো, 7 কেজি আর 2 কেজি 300 গ্রাম। তো এখানে প্রথম রাশি এইটা আর দ্বিতীয় রাশি হচ্ছে এইটা। প্রথম রাশি কেজিতে আছে, দ্বিতীয় রাশি কেজি প্লাস গ্রামে আছে, সবগুলো আমরা গ্রামে কনভার্ট করে নেব। আমরা জানি 1 কেজি মানে কত? 1000 গ্রাম, তাই না? 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে প্রথম রাশি সমান 7 কেজি। 7 কেজি মানে কত হবে? 7 গুণ 1000 গ্রাম মানে 7000 গ্রাম। দ্বিতীয় রাশি হচ্ছে 2 কেজি 300 গ্রাম। 2 কেজি মানে হচ্ছে 2000 গ্রাম। তার সাথে 300 গ্রাম যোগ করো, কত হয়? 2300 গ্রাম। অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি কত? এই যে 7000 অনুপাত দ্বিতীয় রাশি কত? 2300। তাহলে আমরা উভয়কে 100 দিয়ে কেটে ছোট করতে পারি, অথবা এই দুইটা শূন্য কাটলে 70 অনুপাত 23 থাকে। এটাই হচ্ছে ঘ নম্বরের উত্তর। এবার এখানে 2 টাকা ও 40 পয়সা, এটার অনুপাত করতে হবে। টাকাকে আমরা পয়সা বানাই নেব, তারপর অনুপাত করব। আমরা জানি 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। প্রথম রাশি 2 টাকা দেওয়া আছে, 2 টাকা মানে হচ্ছে 2 গুণ 100 অর্থাৎ 200 পয়সা, আর দ্বিতীয় রাশি তো 40 পয়সা আছেই। অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান, প্রথম রাশি কত? 200।
আর দ্বিতীয় রাশি কত? 40। আমরা যদি 40 দিয়ে কাটি উভয়কে, 40 একে 40, ৫ ৪০ এ 200, তাহলে 5:1 পাবো। ওকে? তো এটা আমাদের হয়ে গেল। এবার পরবর্তীতে ২ নম্বর কি বলছে? বলছে যে হচ্ছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। অর্থাৎ এখানে কাটাকাটি করে ছোট করতে বলছে। তো চলো আমরা এগুলো কাটাকাটি করে ছোট করি। খুবই সহজ অঙ্ক এগুলো। প্রথমে ক নম্বরে 9:12 ছিল। তো 9:12 এখানে লিখছি। তো উভয়কেই ৩ দিয়ে ভাগ যায়। ৩ তিরিকে ৯, ৩ চারে 12। তাহলে কত হয়? 3:4। তো এটাই হচ্ছে সরল অনুপাত। তারপর খ নম্বর দেখো প্রদত্ত অনুপাত 15:21 দেওয়া আছে। 15:21 ঠিক আছে। তো আমরা উভয়কে ৩ দিয়ে কাটতে পারি। ৩ 7 21, ৩ 5 15। তো 5:7। এবার হচ্ছে উম গ নম্বর 45:36। তো উভয়কেই আমরা ৯ দিয়ে কাটতে পারি। ৪ নং ৩৬, ৯ দিয়ে কাটলে ৫ নং ৪৫। তো ৫:৪ এটাই হচ্ছে উত্তর। এবার হচ্ছে ঘ নম্বরটা দেখো 65:26 দেওয়া আছে। উভয়কে আমরা ১৩ দিয়ে কাটতে পারি। ১৩ দুগুণে ২৬, ৫ ১৩ ৬৫। তাহলে ৫:২। এটাই হচ্ছে ঘ নম্বরের উত্তর। তো ২ নম্বরের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এবার ৩ নম্বর দেখো। ৩ নম্বরে কি বলছে? নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। ক নম্বর দেখো এখানে 2:3 দেওয়া আছে। তারপর ৮ অনুপাত এখানে কত হবে সেটা আমাদের চাওয়া হয়েছে এভাবে। সবগুলো আমরা সলভ করব। একটা যদি বুঝতে পারো সবগুলোই বুঝতে পারবা। আর পরীক্ষায় যেভাবেই আসুক পারবা। বুঝে নাও সমাধান। যেটা অঙ্ক দেওয়া ছিল সেটা প্রথমে উঠায় নিলাম। তো 2:3 দেওয়া আছে। লিখলাম হচ্ছে 2/3। তারপর ৮ অনুপাত এখানে একটা বক্স দেওয়া আছে। তো আমরা লিখলাম ৮ ভাগ বক্স। তো আমাদের বক্সে কি বসবে সেটা বের করতে হবে। সুতরাং এই কোণা আগে গুণ করব। এটাকে বলা হয় আর গুণন। ঠিক আছে? তো ২ এর সাথে এই বক্সটা গুণ করলে কি হবে? ২ গুণ বক্স এরকম হবে। তো ১ কোণা গুণ করে সমানের এক পাশে রাখলাম। আরেক কোণা গুণ করে সমানের আরেক পাশে রাখবো। ৩ গুণ ৮ এটা সমানের আরেক পাশে থাকবে। বক্সের মান বের করব। বক্স যা আছে তাই রাখবো বাম পাশে। এখানে ২ গুণ অবস্থায় ছিল। ২ ডান পাশে গিয়ে ভাগ হবে। ৮ গুণ ৩ এটা নিচে দিয়ে ভাগ হলো। তো ২ একে ২, ৪ দুগুণে ৮। তাহলে উপরে ৪ ৩ ৪ ১২ হইলো, নিচে ১। নিচের একের দাম নাই। অতএব বক্স সমান ১২। তাহলে বক্সে কি বসবে? এই বক্সে হচ্ছে ১২ বসবে। তাহলে উত্তরটা দেখে নাও এখানে। এবার খ নম্বর দেখো ৫:৬ ইকুয়াল ফাঁকা একটা বক্স দেওয়া আছে অনুপাত 36। তো অনুপাত মানে ভগ্নাংশ। ৫:৬ ৫/৬ বক্স অনুপাত 36। তো বক্স ভাগ 36 লিখে নিলাম। তো দেখো যেই কোণায় বক্স আছে সেই কোণা আগে গুণ করে বাম পাশে রেখে দেবা। তো এই কোণা আগে গুণ করে বাম পাশে রেখে দেবো। তাহলে ৬ গুণ বক্স এটা লিখছি। তারপর সমান দিলাম। আরেক কোণা গুণ করে সমানের আরেক পাশে ৫ গুণ 36। এটাকে বলা হয় আর গুণন। তো আমরা বক্সের মান বের করব। তো এটা যা আছে তাই রাখলাম। ৬ গুণ অবস্থা আছে। ৬ ডান পাশে যেয়ে ৫ গুণ ৩৬ এর নিচে ভাগ হবে। ৬ একে ৬, ৬ ৬ ৩৬। তো ৫ গুণ ৬ মানে ৫ ৬ ৩০। অতএব বক্সে কত বসবে? ৩০ বসবে। এবার গ নম্বরটা দেখো ৭ অনুপাত বক্স সমান ৪২ অনুপাত ৫৪। তো এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে ৭ ভাগ বক্স ৪২ ভাগ ৫৪। তো এই কোণা আগে গুণ করব কারণ এই কোণা হচ্ছে বক্স আছে। তো এই কোণা গুণ করে আমরা এই পাশে রাখলাম, সমান দিলাম। আরেক কোণা ৭ গুণ ৫৪ এটা আরেক পাশে রাখলাম। এখানে বক্স যা আছে তাই ৪২ ডান পাশে যে ভাগ হবে ৭ গুণ ৫৪ র নিচে। তো ৭ দিয়ে আমরা কাটতে পারি। ৭ একে ৭, ৬ ৭ ৪২, ৬ একে ৬, ৬ নং ৫৪। তাহলে বক্সের মান কত? ৯। তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে? এবার ঘ নম্বর দেখো। ঘ নম্বর কি বলছে? বক্স অনুপাত ৯ সমান ৬৩ অনুপাত ৮১। তাহলে কি লিখবো? বক্স ভাগ ৯ সমান ৬৩ ভাগ ৮১। তাহলে এই কোণা আগে গুণ করি কারণ এই কোণায় আমরা বক্স দেখতে পাচ্ছি। তো বক্স গুণ কত? ৮১ সমান ৯ গুণ ৬৩। এটা হচ্ছে আরেক পাশে। বক্সের মান বের করব। বক্সটা আমরা এই পাশে লিখবো। তো এখানে ৮৩ ডান পাশে যে ভাগ হবে, সরি ৮১। ৯ একে ৯, ৯ ৯ ৮১, ৯ একে ৯, ৭ নং ৬৩। তাহলে বক্সে কত বসবে? ৭ বসবে। এবার আমরা ৪ নম্বর দেখি। তো এগুলো সবগুলো সলভ হয়ে গেল। আশা করি বুঝে গিয়েছো। ৪ নম্বর এখানে বলছে একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত ২:৫। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। তো এখানে কি বসবে, এখানে কি বসবে, এগুলোতে আমাদের কি বসানো যায় সেটা আমরা দেখব এখন। প্রথমেই আমরা কি লিখব? প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত ২:৫ যেটা দেওয়া আছে। তো এইটা হচ্ছে ২:৫। এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য।
তো এইখানে কি বসবে সেটা প্রথমে বের করব। দেখো দ্বিতীয় অংশের দৈর্ঘ্য, তো দ্বিতীয় অংশের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দ্বিতীয় অংশের দৈর্ঘ্য 50 দেওয়া আছে, সেটা লিখছি। তো দ্বিতীয় অংশের প্রস্থ বের করতে হবে আমাদের, ঠিক আছে? অর্থাৎ এই যে এই জায়গায় কি বসবে সেটা বের করতে হবে। তো দ্বিতীয় অংশের প্রস্থ আমরা এভাবে বের করব। দ্বিতীয় অংশের দৈর্ঘ্য 50, সেটাকে দ্বিতীয় অংশের দৈর্ঘ্যের অনুপাত কত? দৈর্ঘ্যের অনুপাত কিন্তু 5 আছে, এই 5 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের অনুপাত দিয়ে ভাগ করে যা পাবো সেটা এই যে দ্বিতীয় অংশের প্রস্থ বের করার সময় প্রস্থের জন্য কত? প্রস্থের জন্য কিন্তু 2 অনুপাত দেওয়া আছে। এই 2 এর সাথে সেই 10 গুণ করতে হবে। তো 10 দুগুণে 20। তাহলে দ্বিতীয় অংশের প্রস্থ কত বের হলো? 20। তাহলে এখানে কত বসবে? 20। এবার তৃতীয় অংশের প্রস্থ দেওয়া আছে এখানে 40। তো প্রস্থ আমরা এখানে লিখছি। এবার তৃতীয় অংশের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো দৈর্ঘ্যটা বের করতে গেলে এই যে প্রস্থ 40 যেটা দেওয়া আছে একে প্রস্থ কত? প্রস্থের অনুপাত 2, এই 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে 40 কে ভাগ করলে হবে 20। তো এই 20 আমরা তৃতীয় অংশের দৈর্ঘ্য বের করার সময় গুণ করব কার সাথে? দৈর্ঘ্যের অনুপাত কত? দৈর্ঘ্যের অনুপাত এই যে দেখো 5। এই 5 এর সাথে গুণ করব। তাহলে 5 20 100। তাহলে আমরা এখানে কত লিখব? 100। এবার 1 2 3 4 চতুর্থ অংশের এটা কি? দৈর্ঘ্য। চতুর্থ অংশের দৈর্ঘ্য 200 দেওয়া আছে, সেটা লিখব। এই 200 কি দৈর্ঘ্য না? তো দৈর্ঘ্যের অনুপাত কত? 5। 5 দিয়ে ভাগ করতে হবে, পাবো হচ্ছে 40। এই 40 এইখানে চতুর্থ অংশের প্রস্থ বের করার সময় গুণ করব কার সাথে? প্রস্থের অনুপাত কত? 2 এর সাথে। তো 40 দুগুণে কত হয়? 80। তাহলে এইখানে কত বসবে? এইখানে বসবে হচ্ছে 80। এবার পঞ্চম অংশের প্রস্থ দেওয়া আছে কত? 160। 160 লিখছি। তো এই 160 কে প্রস্থের অনুপাত 2, এটা দিয়ে ভাগ করতে হবে, 80 পাবো। এই 80 পঞ্চম অংশের দৈর্ঘ্য বের করার সময় 80 গুণ দৈর্ঘ্যের অনুপাত কত? দৈর্ঘ্যের অনুপাত কিন্তু 5 আছে, এই 5 এর সাথে গুণ করতে হবে, 400 পাবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা কত লিখবো? 25। 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। তো ডাবল ডাবল করে বাড়তেছে। উপরেও 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 দুগুণে 160, এইভাবে বাড়লো। তাহলে এই যে এখন প্রাপ্ত মানগুলো বসিয়ে সারণীটা পূরণ করা হলো। তো তোমরা পূরণ করে নিবা কাইন্ডলি। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বর দেখো, নিচে সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করতে হবে। তো বড় অনুপাতগুলো আমরা প্রথমে ভাঙাবো। বড় অনুপাত প্রথমে আছে হচ্ছে 12:18। এখানে লিখছি 12:18। তো এই যে 12কেও 2 দিয়ে ভাগ যায়, 18কেও 2 দিয়ে ভাগ যায়। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, আবার 18কে 2 দিয়ে ভাগ করলে 9। আবার 6 এবং 9 উভয়কেই 3 দিয়ে ভাগ যায়। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 9কে 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে দেখো এই যে 12:18, তারপর পাইলাম হলো 6:9। 6:9 এখানে আছে? হ্যাঁ আছে। তারপর হচ্ছে 2:3, 2:3। এগুলো কিন্তু আমরা ভাগ করে করে পেলাম, অথবা যদি গুণ করে করেও পাই তাহলে সবগুলো সমতুল ভগ্নাংশ হবে। অতএব 12:18, 6:9, 2:3 সমতুল অনুপাত বা ভগ্নাংশ যাই বলো। এবার তারপর কি আছে? তারপর হচ্ছে তারপর আছে এখানে হচ্ছে 6:18। 6:18। তো 6:18 আমরা এখানে লিখছি। তো এটাকে ভাগ করি 3 দিয়ে। 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 3 দিয়ে 18কে ভাগ করলে 6। আবার উভয়কে হচ্ছে 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 6কে ভাগ করলে 3। তো এখানে 6:18, তারপর কি পেলাম? 2:6। 2:6 কই আছে? 2:6 এখানে আছে। আবার হচ্ছে 1:3। 1:3 কিন্তু এখানে আছে। তো এগুলো যেহেতু ভাগ করে, গুণ করে ইত্যাদি করে পাওয়া গেল, এগুলো তিনটাই কি হবে? সমতুল অনুপাত হবে। ঠিক আছে? এবার এরপর আছে হচ্ছে 15:10, এটা বড়। তো এটা লিখছি 15:10। লেখার পর উভয়কেই 5 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 10কে ভাগ করলে 2। তাহলে 15:10, 3:2। 3:2 এই যে এটা। তারপর আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে এই যে এটা 12:8। তো এটাকে আমরা 12:8 বানাইতে পারি কিভাবে? 4 দিয়ে যদি 3কে গুণ করো 12, 4 দিয়ে যদি 2কে গুণ করো 8। তাহলে 15:10, 3:2, 12:8 এগুলো হচ্ছে সমতুল অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তরটা একবারে দেখে নাও। এই 3টা হচ্ছে সমতুল, এই 3টা সমতুল, এই 3টা পরস্পরের সমতুল। এবার হচ্ছে 6 নম্বর, নিচে সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। ক এবং খ আছে। সরল অনুপাতকে মিশ্র করতে হবে, খুবই সহজ। সহজ কিভাবে? দেখো 3টা অনুপাত দেওয়া আছে, 3টা অনুপাতের পূর্ব রাশিগুলো গুণ করবো। এই যে 3, 5, তারপর হচ্ছে 7।
3, 5, 7 গুণ করলে হবে 105। এবার উত্তর রাশি কি আছে হচ্ছে 5, পরের রাশিকে উত্তর রাশি বলা হয়। তো এই কয়টা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 315। তাহলে নির্ণয় মিশ্র অনুপাত 105 অনুপাত 315, কাটাকাটি গেলে ভালো। তো 105 দিয়ে ভাগ করা যায়, একবার যায়, এখানে 3 বার যায়। তো 1 অনুপাত 3। এবার হচ্ছে খ নম্বরটা দেখো, এখানেও অনুপাতের পূর্ব রাশিগুলো গুণ করব। পূর্ব রাশি হচ্ছে 5, 7, 9। তো 5, 7, 9 গুণ করলে হচ্ছে 315। আবার হচ্ছে 3, 5, 7 অর্থাৎ উত্তর রাশিগুলো গুণ করলে পাবো হচ্ছে 105। তাহলে 315 অনুপাত 105। কাটাকাটি করো, 105 দিয়ে একবার যায়, এখানে 3 বার যায়। তো 3 অনুপাত 1। এবার 7 নম্বর দেখো, 9 অনুপাত 16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। তো জাস্ট উল্টায় দিলেই ব্যস্ত অনুপাত হয়ে যায়। এখানে খেয়াল করো, সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতটি হবে ব্যস্ত অনুপাত। অর্থাৎ এই যে 9 যাবে 16 র জায়গায়, 16 আসবে 9 এর জায়গায়। তো এটাই হচ্ছে ব্যস্ত অনুপাত। তারপর 8 নম্বর দেখো, নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? যে অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সেগুলোকে একক অনুপাত বলা হয়। ক নম্বর দেখো, 16 অনুপাত 3, এখানে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান নয়, তো এটা একক অনুপাত নয়। খ নম্বর 13 অনুপাত 17, এখানে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান নয়, সো এটা একক অনুপাত নয়। গ নম্বর দেখো, এই যে পূর্ব রাশি আর উত্তর রাশি সমান, সো এটা কি হবে? একক অনুপাত হবে। এবার 9 নম্বর দেখো, 550 টাকাকে 5 অনুপাত 6 ও 4 অনুপাত 7 অনুপাতে ভাগ করো। তো এটা কিভাবে করা যায় দেখো। প্রথম অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 6। তো এই যে অনুপাতটির পূর্ব রাশি আর উত্তর রাশির যোগফল বের করব। 5 যোগ 6 মানে হচ্ছে 11। তো প্রথম অংশ আর দ্বিতীয় অংশ দেখো। তো 550 টাকার এই যে 11 ভাগের 5 ভাগ, এটা কত হবে দেখো, এর মানে কিন্তু গুণ। তো 11 দিয়ে 55 কে কাটলে 5 হয়, তো এই শূন্যটা এখানে বসবে। তো 50 আর 5 গুণ করলে 250। এবার দ্বিতীয় অংশ দেখো, 550 এর এই যে 11 ভাগের 6 ভাগ কত হবে? এখানেও কত হবে? 11 কে 11, 5 11 55। তো 6 আর 50 গুণ করলে হবে 300। তো এটা একটা। এবার হচ্ছে 4 অনুপাত 7 অনুপাতে ভাগ করতে হবে। তো দ্বিতীয় অনুপাত 4 অনুপাত 7, এখানে অনুপাতগুলোর পূর্ব রাশি আর উত্তর রাশি কি করব? যোগ করব, 11 পাবো। তাহলে প্রথম অংশ 550 এর 11 ভাগের 4 ভাগ। তো 11 দিয়ে এটাকে কাটলে কত হবে? 50, 50 গুণ 4 কত হয়? 200। আবার দ্বিতীয় অংশ ওই যে 550 কেই কত 7 এ ভাগ করতে হবে, হ্যাঁ? তাহলে 11 ভাগের কত? 7 ভাগ দেব। তাহলে এটা দিয়ে এটা কাটলে 50, ৫ ৭ 35, শূন্য বসিয়ে গেল 350। তাহলে উত্তর ভাগকৃত টাকার পরিমাণ 250 ও 300 টাকা, যেটা আমরা উপরে পেলাম। আবার 200 আর হচ্ছে 350। তো এই দুটো কিন্তু যোগ করে দেখবো ওই 550 হবে। আবার এই দুটোও যোগ করে দেখবো ওই 550ই হবে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।